নমস্কার, আপনারা দেখছেন WBSLST জিওগ্রাফি। আমি নিয়ে এসেছি 10,000 MCQ এর মেগা সিরিজ। আজকে আমরা ইনসোলেশন থেকে করব লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 10। আজকে আমাদের ইনসোলেশন থেকে টোটাল 100টি MCQ কমপ্লিট হয়ে যাবে। তো চলুন দেখি লাস্ট পার্টের প্রথম প্রশ্ন কি। প্রথম প্রশ্নে বলছে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। আজকের সকল প্রশ্নগুলোই হবে বিবৃতিমূলক। প্রথমে কি বলছে, 1 নম্বর ইনসোলেশন, ইনকামিং সোলার রেডিয়েশন। তো আমরা জানি ইনসোলেশন মানেই হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন, কিন্তু সোলার রেডিয়েশন কাকে বলে? সূর্য থেকে আগত, পৃথিবীর দিকে আগত রশ্মিকে সোলার রেডিয়েশন বলা হয়। তো কিসের মাধ্যমে আসে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর থ্রু, অর্থাৎ কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমেই শক্তি পৃথিবীতে আসে। আর একেই সোলার রেডিয়েশন বা বাংলায় সৌর বিকিরণ বলা হয়। আর এই সোলার রেডিয়েশনের মধ্যে কি কি রয়েছে? রয়েছে কি ইউভি রয়েছে, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রয়েছে, রয়েছে ভিজিবল রে রয়েছে, আর রয়েছে কি ইনফ্রারেড, নিয়ার ইনফ্রারেড রয়েছে। ঠিক আছে, অর্থাৎ তার মানে এখানে ইনসোলেশন ইকুয়াল টু ইনকামিং সোলার রেডিয়েশন, এটি একদম সত্য। তো পৃথিবীতে যে সোলার রেডিয়েশন গ্রহণ করছে পৃথিবী, তাকেই ইনকামিং সোলার রেডিয়েশন বলা হয়। স্টেটমেন্ট 2-তে কি বলা হচ্ছে? সোলার রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এটাও সত্য। সোলার এনার্জি কোনো বাতাসে বা বস্তু হিসেবে পৃথিবীতে আসে না। কিসের মাধ্যমে আসে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবেই কিন্তু স্পেসের মধ্য দিয়ে আমাদের পৃথিবীতে আসে। 3 নম্বর কি বলছে? ইনকামিং সোলার রেডিয়েশন এর বড় অংশ শর্ট ওয়েভ। তো এখানে এটাও সত্য কথা যে পৃথিবীতে যে সৌরশক্তি আসে সেটা সূর্য থেকে শর্ট ওয়েভের মাধ্যমে আসে এবং লং ওয়েভের মাধ্যমে কিন্তু রিটার্ন ফিরে যায়। তো আর্থ ক্লাইমেট সিস্টেমে ইনকামিং সোলার এনার্জিকে সাধারণভাবে শর্ট ওয়েভ রেডিয়েশনই বলা হচ্ছে এবং এর মাধ্যমে ভিজিবল রেডিয়েশনের একটি বড় ভূমিকা রয়েছে। তো সেটাও বা 3 নম্বরটাও কিন্তু সঠিক। 4 নম্বর বলছে পৃথিবী প্রধানত শর্ট ওয়েভ রেডিয়েশন আকারে শক্তি মহাশূন্যে ফিরে যায়। তো না, শর্ট ওয়েভ আকারে ফিরে যায় না, ফিরে যায় হচ্ছে লং ওয়েভ আকারে, যাকে আমরা নিয়ার ইনফ্রারেড রেডিয়েশন বলি বা টেরেস্টেরিয়াল রেডিয়েশনও বলে থাকি। তাহলে এখানে 1, 2, 3 সত্য এবং 4 হচ্ছে মিথ্যা, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। 2 নম্বর প্রশ্নে কি বলছে? পৃথিবীর পৃষ্ঠ সূর্যের তুলনায় অনেক কম তাপমাত্রার। তাহলে এখানে আসল বিষয় হলো সূর্য থেকে পৃথিবীর একটা পার্থক্য। তো সূর্য অত্যন্ত উত্তপ্ত আমরা জানি, এবং পৃথিবী তুলনামূলক অনেক ঠান্ডা, এটাও আমরা জানি। আমরা জানি সূর্য খুবই উত্তপ্ত, পৃথিবী তুলনামূলক কিন্তু তার থেকে ঠান্ডা, তাই তাদের এমিটেড রেডিয়েশনের ওয়েভলেন্থও কিন্তু একই নয়। তাহলে সূর্য, আমি যদি এখানে লিখি সান, এর কি টেম্পারেচার বেশি, তাই তো? এবং এর রেডিয়েশন বা এটি কিসের মাধ্যমে আসে? শর্টার, এর রেডিয়েশন কিন্তু শর্ট, অর্থাৎ শর্টার ওয়েভলেন্থ রেডিয়েশন। আর পৃথিবী কি, এদিকে আর্থের বিষয়টি কি আসছে? আর্থে কিন্তু টেম্পারেচার কম, বাট কি এটা কিন্তু লং ওয়েভ রেডিয়েশন, লঙ্গার ওয়েভলেন্থ রেডিয়েশন। ঠিক আছে, তো পৃথিবীর পৃষ্ঠ সূর্যের তুলনায় অনেক কম তাপমাত্রার, এটা সঠিক। পৃথিবী সূর্যের তুলনায় দীর্ঘ তরঙ্গ বিকিরণ করে, এটাও জানি, কারণ সূর্য থেকে যে রশ্মিটি আসে সেটা শর্ট ওয়েভ আকারে আসে, এবং পৃথিবী থেকে যেই তাপমাত্রা বিকিরণ হয় তাকে লং ওয়েভ রেডিয়েশন বলা হয়। স্টেটমেন্ট 2 বলছে পৃথিবী সূর্যের তুলনায় দীর্ঘ তরঙ্গ বিকিরণ বেশি নির্গত করে। তো ডেফিনেটলি সূর্য থেকে যে সোলার এনার্জিটি আসে সেটা কিন্তু শর্ট ওয়েভের মাধ্যমে আসে, এবং পৃথিবী থেকে যে সোলার এনার্জি নির্গত হয় সেটা কিন্তু দীর্ঘ তরঙ্গ বিকিরণ, অর্থাৎ টেরেস্টেরিয়াল রেডিয়েশন বা ইনফ্রারেড রেডিয়েশন আকারে কিন্তু নির্গত হয়। 3 কি বলছে? টেরেস্টেরিয়াল রেডিয়েশন প্রধানত লং ওয়েভ। ডেফিনেটলি যে লং ওয়েভ আকারে রেডিয়েশন নির্গত হয় পৃথিবী থেকে তাকেই কিন্তু টেরেস্টেরিয়াল রেডিয়েশন বলে বা ইনফ্রারেড রেডিয়েশনও বলা হয়ে থাকে। তাহলে স্টেটমেন্ট 3ও কিন্তু সঠিক। 4 কি বলছে? সোলার এবং
টেরেস্টেরিয়াল রেডিয়েশনের ওয়েভলেন্থের ডিস্ট্রিবিউশন একই। তো এই জায়গাটা একটু ভুল, কারণ সোলার রেডিয়েশন এবং টেরেস্টেরিয়াল রেডিয়েশনের ওয়েভলেন্থ ডিস্ট্রিবিউশন একই কখনোই হতে পারে না। তাদের টেম্পারেচার যেহেতু অনেকটাই আলাদা, তাই তাদের ওয়েভলেন্থ ডিস্ট্রিবিউশনও কিন্তু আলাদা। তো এই জায়গায় দাঁড়িয়ে আনসার হবে 1, 2, 3 সত্য এবং 4 হচ্ছে মিথ্যে। নেক্সট কোয়েশ্চেন, নিচেও বলছে যে সঠিক বিবৃতি নির্বাচন করো। প্রথমটায় কি বলছে, সোলার স্পেকট্রামের একটি অংশ আল্ট্রাভায়োলেট। ঠিক আছে, তো সোলার রেডিয়েশনের মধ্যে ইউভি রেডিয়েশন রয়েছে। সোলার রেডিয়েশনের মধ্যে ইউভি রেডিয়েশন যেহেতু রয়েছে, তাই আমরা বলতেই পারি সোলার স্পেকট্রামের একটি অংশ হচ্ছে ইউভি বা আল্ট্রাভায়োলেট। ভিজিবল রেডিয়েশন চোখে দৃশ্যমান, ডেফিনেটলি নামি ভিজিবল, যেটি কি 400 থেকে 700 ন্যানোমিটার। তো এটা আমরা চোখে দেখতে পাই, নামি ভিজিবল, তো চোখে দৃশ্যমান, ডেফিনেটলি এটা সঠিক। আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই কি রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, আমরা এই রংগুলি কিন্তু দেখতে পাই। ঠিক আছে, 3 নম্বর কি বলছে, ইনফ্রারেডের ওয়েভলেন্থ ভিজিবল রেডের চেয়ে দীর্ঘ। ডেফিনেটলি ভিজিবল রে হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার, এবং 700 ন্যানোমিটারের বেশি হলে তাকে ইনফ্রারেড বলছে। তো এটাও কিন্তু সঠিক। 4 নম্বর কি বলছে, সব সোলার রেডিয়েশন অ্যাটমসফিয়ার দ্বারা সমানভাবে শোষিত হয়। তো না, সব সোলার রেডিয়েশন অ্যাটমসফিয়ার দ্বারা সমানভাবে শোষিত হয় না। তো এটা সম্পূর্ণভাবে ভুল। যে বিভিন্ন ধরনের অ্যাটমসফিয়ারে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, তাদের ওয়েভলেন্থ রেডিয়েশনের সঙ্গে বিভিন্ন ভাবে ইন্টারাকশন করে। যেমন ওজোন ইউভি রেডিয়েশন শোষণ করে নেয়, বাকি অন্য কিছু কিন্তু শোষণ করে না। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি সব সোলার রেডিয়েশন অ্যাটমসফিয়ার দ্বারা সমানভাবে শোষিত হয় না। তাহলে এখানেও কিন্তু 1, 2, 3 ঠিক এবং 4 হচ্ছে ভুল, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। 4 নম্বরে কি বলছে, সঠিক বিবৃতি নির্বাচন করুন। সারফেস অ্যালবিডো সারফেস এর প্রকৃতির ওপর নির্ভর করে। তো সারফেস অ্যালবিডো, অ্যালবিডো মানে কি প্রতিফলন ক্ষমতা, অ্যালবিডো মানে হচ্ছে প্রতিফলন ক্ষমতা, প্রতিফলন ক্ষমতা। ঠিক আছে, তাহলে কোনো সারফেসে ইনকামিং সোলার রেডিয়েশন এর কত অংশ রিফ্লেক্ট হবে, সেটা কিন্তু টোটালটাই যে কনসেপ্টের সাথে যায়, সেটা হচ্ছে অ্যালবেডো। এই কনসেপ্টটিকেই অ্যালবিডো বলা হয়ে থাকে। তো সহজভাবে যদি আমরা ভাবি যে সাদা জামা পরলে কিন্তু বেশি আলো রিফ্লেক্ট হয়ে যায়, শোষণ কম হয়, এবং গরম মানে কালো জামা পরলে কিন্তু বেশি রেডিয়েশন অ্যাবজর্ব করে, শোষণ করে, সেই জন্য বলা হয় গরমে কালো পোশাক না পরতে। ঠিক আছে, একইভাবে কি যে স্নোতে আমরা জানি সব থেকে বেশি পরিমাণের অ্যালবিডো হয়ে থাকে, তাই তো বেশি পরিমাণে রিফ্লেক্ট হয়ে থাকে, আর ডার্ক সারফেসে কিন্তু কম অ্যালবিডো রিফ্লেক্ট হয়, অর্থাৎ শোষণ বেশি হয়ে থাকে। তাহলে সারফেস অ্যালবিডো সারফেসের প্রকৃতির ওপর ডেফিনেটলি নির্ভর করছে, সারফেসটি কি রয়েছে, সারফেসে বরফ রয়েছে, সারফেসে গাছ রয়েছে, না সারফেসে কি রয়েছে তার উপর ডেফিনেটলি নির্ভর করছে। স্নো কভার সারফেস সাধারণত হাই অ্যালবিডো, ডেফিনেটলি সব থেকে বেশি পরিমাণের অ্যালবিডো বা প্রতিফলিত হয়ে যায় স্নোতে, অর্থাৎ স্নো, আইস, ডেজার্ট, ফরেস্ট ওয়াটার সব সারফেসে সে তুলনায় কিন্তু সব থেকে বেশি পরিমাণের হাই অ্যালবিডো হচ্ছে স্নোতে। এবং 3 নম্বর কি বলছে, ডার্ক সারফেসে সাধারণত বেশি অ্যাবজর্ব হয়, ডেফিনেটলি বেশি অ্যাবজর্ব হয় বলেই কিন্তু অ্যালবিডোর পরিমাণটা কম। সবসময় মনে রাখতে হবে হাই অ্যালবিডো হলে কিন্তু শোষণ কম হবে, শোষণ বেশি হলে অ্যালবিডো কম হবে। ঠিক আছে, অ্যালবিডো যত বেশি অ্যাবজর্পশন তত বেশি, ডেফিনেটলি নয়, অ্যালবিডো যত বেশি অ্যাবজর্পশন ততই কম, দুটোই কখনো বেশি হতে পারে না, একটি বেশি এবং একটি কম হবে। তাহলে এখানেও কিন্তু 1, 2, 3 ঠিক এবং 4 হচ্ছে ভুল, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, সঠিক বিবৃতি নির্বাচন করো। অ্যাটমসফেরিক ডাস্ট সোলার রেডিয়েশন স্ক্যাটার করতে পারে। তো হ্যাঁ, একদম করতে পারে। সূর্য থেকে কিছু
যে সূর্য থেকে কি হয়, সোলার রেডিয়েশন অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। কিন্তু এই অ্যাটমসফিয়ারে যখন ডাস্ট পার্টিকেল থাকে তখন কিন্তু সেই সোলার রেডিয়েশন ডাস্ট পার্টিকেলের সাথে ইন্টারাকশন করে, এর ফলে কিন্তু স্ক্যাটারিং হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। তো ডেফিনেটলি এ হচ্ছে সঠিক আনসার। এবং বি কি, ক্লাউড ইনকামিং সোলার রেডিয়েশনের অংশ রিফ্লেক্ট করতে পারে। তো হ্যাঁ, এটাও কিন্তু করতে পারে, যখন ইনসোলেশন আসে, ভূপৃষ্ঠে আসে, কিন্তু অ্যাটমসফিয়ারে যদি ক্লাউড থাকে তাহলে কিন্তু এই ক্লাউড কিছু পরিমাণে শোষণ করে নেয় এবং কিছু পরিমাণ কিন্তু অ্যাবজর্ব রিফ্লেক্ট করে ফেলে। তাহলে এখানে অপশন বি অর্থাৎ দুইটাও কিন্তু সঠিক বলছে। 3 নম্বর কি বলছে, অ্যাটমসফেরিক গ্যাসেস নির্দিষ্ট ওয়েভলেন্থ অ্যাবজর্ব করতে পারে। তাহলে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস রয়েছে তার নির্দিষ্ট ওয়েভলেন্থের রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে। যেমন ওজন কি করে, ওজন কিন্তু ইউভি কে অ্যাবজর্ব করে ফেলে, ইউভি কে অ্যাবজর্ব করে ফেলে। CO2 কি, ইনফ্রারেড কে অ্যাবজর্ব করে ফেলে। তাহলে এইগুলো কি, কিছু কিছু অ্যাটমসফেরিক গ্যাস নির্দিষ্ট ওয়েভলেন্থে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাবজর্ব করতে পারে। তো তিনটাও হচ্ছে সঠিক। অ্যাটমসফিয়ার সোলার রেডিয়েশনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছ। তাহলে সম্পূর্ণ স্বচ্ছ কখনোই হয় না, কখনো মেঘ থাকে, কখনো যে ডাস্ট পার্টিকেল বা মলিকুল থাকে তার সঙ্গে কিন্তু ইন্টারাকশন হয় এবং তার ফলে কিছু পরিমাণ অ্যাবজর্পশন হয় অর্থাৎ শোষণ হয়, কিছু পরিমাণ স্ক্যাটারিং হয় অর্থাৎ বিচ্ছুরণ হয় এবং কিছু পরিমাণে রিফ্লেক্ট হয়ে যায়। এই জন্যই কিন্তু যে কিছু যে ইনসোলেশনের সবটাই কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছায় না, তো সম্পূর্ণ স্বচ্ছ কখনোই না। তাহলে 4 নম্বরটা হবে ভুল, অর্থাৎ 1, 2, 3 হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক। 296 নম্বর প্রশ্নে কি বলছে, সারফেস রেডিয়েশন ব্যালেন্সে ইনকামিং এবং আউটগোয়িং রেডিয়েশন উভয়ই গুরুত্বপূর্ণ। তো এনার্জি ব্যালেন্স বুঝতে গেলে দুটো বিষয় মনে রাখতে হবে, যে ইনকামিং এনার্জি এবং আউটগোয়িং এনার্জি। এটাই আর্থ রেডিয়েশন বা এনার্জি বাজেটের মূল ধারণা, যে কতটা পরিমাণে এনার্জি আসছে এবং কতটা পরিমাণে যাচ্ছে তার মধ্যে ব্যালেন্সকে বোঝাচ্ছে। তো এই জায়গায় 1 নম্বরটি হবে সঠিক। 2 নম্বরে কি বলছে, সারফেস রেডিয়েশন, সারফেস সোলার রেডিয়েশন শোষণ করে উত্তপ্ত হয়। তো ডেফিনেটলি হয়। নাসা বলেছে কি, অধিকাংশ সোলার হিটিং সারফেসেই ঘটে থাকে। তো যখন সূর্যরশ্মি সারফেসে এসে পৌঁছায় তখন কিন্তু যে মানে সারফেস সেটাকে শোষণ করে, শোষণ করার পরই কিন্তু উত্তপ্ত হয়। তো দুইটাও ঠিক। তিনি কি বলছে, উত্তপ্ত সারফেস টেরেস্টেরিয়াল রেডিয়েশন নির্গত করে। তো ডেফিনেটলি উত্তপ্ত হওয়ার পর যে তাপটা নির্গত করে তাকেই বলা হয় সারফেস টেরেস্টেরিয়াল রেডিয়েশন, যেটি লং ওয়েভ আকারে কিন্তু নির্গত হয়। সারফেস থেকে নির্গত সব রেডিয়েশন শর্ট ওয়েভ, ডেফিনেটলি শর্ট ওয়েভ নয়, এটা কি হবে, লং ওয়েভ, লং ওয়েভ আকারে নির্গত হয়। তো এখানেও 1, 2, 3 হবে সঠিক আনসার এবং 4 হবে ভুল, মিথ্যা, অর্থাৎ 1, 2, 3 সত্য, 4 মিথ্যা, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। 297 কি বলছে, সান এর এনার্জি ক্লাইমেট সিস্টেমের প্রধান এক্সটার্নাল এনার্জি সোর্স। তাহলে সানের এনার্জি কি বলছে, যে সান পৃথিবী অর্থাৎ সূর্য পৃথিবীর ক্লাইমেট সিস্টেমের প্রধান এক্সটার্নাল এনার্জি রিসোর্স, মানে সোর্স, সেটা আমরা জানি। নাসা কি বলে, নাসা কিন্তু সরাসরি আর্থ ক্লাইমেটের একটি, আর্থ ক্লাইমেটকে কি বলা হয়, সোলার পাওয়ার সিস্টেম বলে, পাওয়ার সিস্টেম, এটি কিন্তু নাসা বলে থাকে। ঠিক আছে, তাহলে আমরা সানের এনার্জি ক্লাইমেটের প্রধান এক্সটার্নাল এনার্জি সোর্স আমরা কিন্তু এটা বলতেই পারি। সূর্য থেকেই পৃথিবী শক্তি গ্রহণ করে, এর ফলে জলীয় বাষ্প, জল গরম হয়, উত্তপ্ত হয়, জলীয় বাষ্প হয়, মেঘ হয়, বৃষ্টি হয়। তো পুরো ক্লাইমেট সিস্টেম কিন্তু সূর্যের উপর নির্ভর করছে। ঠিক আছে। 2 নম্বর কি বলছে, সোলার রেডিয়েশন অ্যাটমসফিয়ার এবং সারফেস হিটিং এ ভূমিকা রাখে। তো এটাও ঠিক, যে সোলার রেডিয়েশন সারফেস এবং অ্যাটমসফিয়ারে হিটিং এর ভূমিকা রাখে, ডেফিনেটলি রাখে। 3 নম্বর বলছে, সব স্থানে সোলার এনার্জি রিসিভ একই। না, কখনোই একই হতে পারে না, কোথাও বেশি কোথাও কম হতে পারে। আর্থ স্পেরিক্যাল হওয়ায়, আর্থ তো গোল নয়, স্পেরিক্যাল, তার কারণে কি ল্যাটিটিউডে সোলার, মানে কোন ল্যাটিটিউডে সোলার রেডিয়েশন কোন অ্যাঙ্গেলে পড়ছে সেটাও নির্ভর করে। যেখানে সূর্য রশ্মি লম্বভাবে পড়বে সেখানে কি হবে, ইনসোলেশন বেশি পাওয়া যাবে, অর্থাৎ সেখানে সোলার এনার্জি বেশি রিসিভ হবে। কিন্তু যেখানে সূর্য রশ্মি তির্যক ভাবে পড়বে সেখানে ইনসোলেশনের পরিমাণ কম হবে, অর্থাৎ সোলার এনার্জি সেই পরিমাণে পাবে না যেটা লম্বভাবে
লম্ব স্থানে যতটা পরিমাণে সোলার এনার্জি পাচ্ছে, তাহলে সব স্থানে একই কখনোই হবে না। ল্যাটিটিউড ও সিজন অনুযায়ী সোলার এনার্জি রিসিভ পরিবর্তিত হতে থাকে। তো ডেফিনেটলি হতে থাকে। তো এখানে চারটি ঠিক হবে। তো ল্যাটিটিউড পরিবর্তন হলে কি হয়, পৃথিবী এটা ল্যাটিটিউড, তো ল্যাটিটিউড যখন পরিবর্তন হয় তখন সোলার অ্যাঙ্গেলও পরিবর্তন হয়। কখনো সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে থাকে, কখনো কর্কট ক্রান্তি রেখার ওপর থাকে, কখনো মকর ক্রান্তির ওপর থাকে। তো যখনই ল্যাটিটিউড পরিবর্তন হবে তখন সোলার অ্যাঙ্গেল পরিবর্তন হবে, সিজন পরিবর্তন হবে, সোলার যে ডিক্লিনেশন বা ডে লেন্থের অর্থাৎ দিনের দৈর্ঘ্য এবং দিনের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটবে, ফলে কিন্তু ইনসোলেশনের পরিমাণও পরিবর্তিত হবে। অর্থাৎ যখন জুন মাসে আমরা কি জানি যে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তখন কি সূর্য রশ্মি কিন্তু এই নিরক্ষরেখায় বা মকর ক্রান্তি রেখার উপর তির্যক ভাবে পড়ে। তখন কিন্তু এই জায়গায় মকর ক্রান্তি বা নিরক্ষরেখায় অঞ্চলে কিন্তু সেই পরিমাণের ইনসোলেশন পায় না যেই পরিমাণ কর্কট ক্রান্তি রেখা অঞ্চলে পায়। আবার মকর ক্রান্তি রেখায় ডিসেম্বরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তো মকর ক্রান্তি রেখায় শীতকালে যতটা পরিমাণে ইনসোলেশন পায় ততটা কিন্তু কর্কট ক্রান্তি রেখায় অর্থাৎ আমরা যেখানে থাকি সেখানে কিন্তু সেই পরিমাণে ইনসোলেশন পায় না। তাহলে এখানে কোনগুলো ঠিক হবে, 1, 2 সত্য, 4টি হবে মিথ্যা। অর্থাৎ 1, 2, 4 সত্য এবং 3 হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন, অ্যাটমসফিয়ার সোলার রেডিয়েশনের কিছু অংশ শোষণ করে। তো ডেফিনেটলি কিছু অংশ শোষণ করে। হ্যাঁ, অ্যাটমসফিয়ারে যে সমস্ত ক্লাউড, ডাস্ট পার্টিকেল, মলিকুল থাকে তারা কিন্তু কিছু পরিমাণে সোলার রেডিয়েশন শোষণ করে। কিছু অংশ স্ক্যাটার করে, ডেফিনেটলি কিছু অংশ স্ক্যাটারিং করে। তো এটাও সত্য। 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে ক্লাউড ট্রান্সমিশনকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে, তো এই যে ক্লাউড রেডিয়েশনের একটি বড় অংশ কিন্তু এই সোলার এনার্জির রিফ্লেক্ট বা অ্যাবজর্ব করতে পারে, ফলে সারফেসে যে পরিমাণে ইনসোলেশন পৌঁছানোর কথা সেই পরিমাণে পৌঁছায় না, সেটার পরিমাণ পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো এটা কিন্তু একটা প্রভাবিত করে, ক্লাউড ট্রান্সমিশন কে কিন্তু প্রভাবিত করে অ্যাটমসফিয়ার। তো এটাও ঠিক। এবং 4 নম্বর কি বলছে, অ্যাটমসফিয়ার দিয়ে যাওয়ার সময় সোলার রেডিয়েশনের কোনো পরিবর্তন হয় না। তো হয়, ডেফিনেটলি পরিবর্তন হয়। যখন সূর্য অ্যাটমসফিয়ার দিয়ে রেডিয়েশন ইনসোলেশন আসছে পৃথিবীর দিকে, তখন যদি ভূপৃষ্ঠে পৃথিবী অ্যাটমসফিয়ারে ক্লাউড থাকে, ধূলিকণা থাকে, ডাস্ট পার্টিকেল থাকে, এরোসেল থাকে বা অন্য কোনো মলিকিউল থাকে, তাহলে সেই দ্বারা কিন্তু অ্যাবজর্পশন, স্ক্যাটারিং, রিফ্লেক্টিং হতে পারে। তার ফলে কিন্তু সোলার রেডিয়েশন পরিবর্তন হয়। তো এখানে 1, 2, 3 হবে সত্য এবং 4 হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন কি বলছে, 299 নম্বর প্রশ্নের প্রথম, সোলার রেডিয়েশন ইন্টেন্সিটি সারফেস এনার্জি রিসিভের সঙ্গে সম্পর্কিত। তো এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ধরুন আপনার কাছে 10 ইউনিট এনার্জি রয়েছে এবং 10 ইউনিট এনার্জি মানে হচ্ছে, আর এই 10 ইউনিট এনার্জি যদি 1 স্কোয়ার মিটার এরিয়াতে পড়ে, তাহলে এই এরিয়াতে কতটা পরিমাণে এনার্জি পড়বে, 100। কিন্তু যদি সেই 100 ইউনিট এনার্জি যদি 10 স্কোয়ার মিটার এরিয়াতে পড়ে, তাহলে কি হবে, তার পরিমাণ অন্যরকম হবে। অর্থাৎ 1 মিটার স্কোয়ারে বেশি পরিমাণে ইনসোলেশন পড়বে, এনার্জি পড়বে, কিন্তু 10 মিটার স্কোয়ারে কিন্তু কম পড়বে 1 মিটারের তুলনায়। ঠিক একই রকম ভাবে কিন্তু সূর্য যদি ডিরেক্ট পড়ে, ঠিক আছে, সূর্য যদি ডিরেক্ট পড়ে তাহলে কিন্তু সেখানে ইনসোলেশনের পরিমাণ বেশি হবে, আর সূর্য যদি তির্যক ভাবে পড়ে তাহলে কিন্তু সেখানে ইনসোলেশনের পরিমাণ কম হবে। তাহলে সোলার রেডিয়েশনের ইন্টেন্সিটি সারফেস এনার্জি রিসিভের সঙ্গে সম্পর্কিত ডেফিনেটলি। 2 কি বলছে, ইনসিডেন্স জিওমেট্রি সারফেস হিটিং এর স্পেশাল ডিস্ট্রিবিউশনকে প্রভাবিত করে। তো হ্যাঁ, প্রভাবিত করে। ইনসিডেন্স জিওমেট্রি মানে কি, রেডিয়েশন, যে সোলার রেডিয়েশন সেটি কোন অ্যাঙ্গেলে পড়ছে, সেটি কি ডিরেক্ট পড়ছে, ভার্টিক্যাল পড়ছে, পারপেন্ডিকুলার পড়ছে, না সেটি তির্যক ভাবে পড়ছে, তার উপর কিন্তু প্রভাব পড়ে। সূর্য যদি ডিরেক্ট পড়ে তাহলে কি হবে, সূর্য যদি ডিরেক্ট একটি জায়গায় পড়ে তাহলে কি ছোট্ট এরিয়ার মধ্যে সেই ইনসোলেশন পড়বে, কনসেন্ট্রেটেড হবে ছোট্ট জায়গায়। আর সূর্য যদি তির্যক ভাবে পড়ে তাহলে কি হবে, সেখানে কিন্তু বেশি জায়গা জুড়ে ইনসোলেশন পড়বে, কিন্তু তার এনার্জি বা ইনসোলেশনটা
বেশি জায়গা জুড়ে কিন্তু স্প্রেড হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু দেখলাম সত্য। স্টেটমেন্ট 3 তে কি বলছে, একই এনার্জি বৃহত্তর এরিয়াতে ছড়ালে পার ইউনিট এরিয়া রিসিভড কমে যায়। তো ডেফিনেটলি এটা সত্যি যে বেশি জায়গা জুড়ে যদি একই পরিমাণের ইনসোলেশন পড়ে তাহলে এরিয়া জুড়ে সেটা কিন্তু কমে যাবে। সেই এনার্জি যদি ছোট জায়গায় পড়ে তাহলে কিন্তু সেটা অনেক বেশি হয়ে যাবে, এটাও ঠিক। সোলার বিমের এরিয়া অফ স্প্রেড এর কোনো প্রভাব পড়ে না, তো প্রভাব তো ডেফিনেটলি পড়ে, ঠিক আছে, ডেফিনেটলি পড়ে। যদি এরিয়া ছোট থাকে তাহলে বেশি পরিমাণের ইনসোলেশন পাবে, আর যদি এরিয়া বড় থাকে তাহলে কম পরিমাণে রিসিভ হবে। তাহলে এই 4 নম্বরটি মিথ্যে, অর্থাৎ 1, 2, 3 হবে সত্য এবং 4 হবে মিথ্যে। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। আজকের লাস্ট প্রশ্ন সাথে হচ্ছে, আজকের লাস্ট প্রশ্ন এবং তার সাথে হচ্ছে ইনসোলেশন থেকে লাস্ট প্রশ্ন, অর্থাৎ আজকে আমরা 300টি এমসিকিউ কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, সঠিক বিবৃতি নির্বাচন করুন। তো এখানে কি বলছে, ইনসোলেশনের বন্টন পৃথিবীর টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের সঙ্গে সম্পর্কিত। তো ইনসোলেশন হলো ক্লাইমেট সিস্টেমের এনার্জি ইনপুটের অন্যতম একটি মূল ভিত্তি, যেটা আমরা জানি, ঠিক আছে। সূর্যের যে থেকে এনার্জি পাওয়া যায় সেটা পৃথিবীর ক্লাইমেটকে প্রভাবিত করে, এটা আমরা জানি। ইনসোলেশনের স্পেশাল ভেরিয়েশন টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমরা সেটাও জানি, ঠিক আছে। তো ইনসোলেশনের বন্টন পৃথিবীর টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের সঙ্গে এটা কিন্তু সম্পর্কিত, ডেফিনেটলি সম্পর্কিত। যেখানে ইনসোলেশন বেশি হবে সেখানে গরম বেশি হবে, যেখানে তির্যক ভাবে পড়বে সেখানে ঠান্ডা হবে। অর্থাৎ যদি আমরা এটা পৃথিবী ধরে নিই, তো আমরা কি জানি জুন মাসে কর্কট ক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং কর্কট ক্রান্তি রেখার ওপর আমরা থাকি, তো জুন মাসে আমাদের এখানে গরম থাকে। আর মকর ক্রান্তি রেখার ওপর ডিসেম্বর মাসে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তো অর্থাৎ আমাদের এখানে কিন্তু তির্যক ভাবে পড়ে। তো ডিসেম্বর মাসে আমরা ঠান্ডা অনুভব করতে পারি, অর্থাৎ ঠান্ডা হয়, তো টেম্পারেচার ডিস্ট্রিবিউশন কিন্তু হতে থাকে, কোথাও কম কোথাও বেশি হতে থাকে। তাই এখানে এ কিন্তু হয়ে যাবে সত্য। তুই কি বলছে, সোলার রেডিয়েশনের ডিস্ট্রিবিউশনে ল্যাটিটিউডের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এতক্ষণ যেটা বোঝালাম ল্যাটিটিউড ওয়াইজই বোঝালাম, তো ডেফিনেটলি ল্যাটিটিউডের সাথে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি কি বলছে, সিজনাল ভেরিয়েশনের ক্ষেত্রে একই স্থানে বছরের বিভিন্ন সময়ে সোলার এনার্জি রিসিভ পরিবর্তন হতে পারে। তো এটাও ঠিক, কারণ কি ভারতের গ্রীষ্মকালে সূর্যের যে পজিশন সেটা আমাদের বেশি উত্তরে থাকে, অর্থাৎ উত্তরে থাকছে, এবং শীতকালে কি হয় তার দক্ষিণ দিকে চলে যাচ্ছে, অর্থাৎ মকর ক্রান্তি রেখার দিকে চলে যাচ্ছে। তাই একই লোকেশনে বিভিন্ন সময় সোলার এনার্জি রিসিভ কিন্তু একই হয় না, ঠিক আছে। তো সূর্যের পজিশনও কিন্তু বা সূর্যের যে অল্টিটিউড সেটাও কিন্তু পরিবর্তন হতে থাকে, দিনের দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হতে থাকে, অর্থাৎ যে লেন্থ পরিবর্তন হতে থাকে। স্টেটমেন্ট 4 কি বলছে, কোন স্থানের ইনসোলেশন শুধুমাত্র লঙ্গিটিউড দ্বারা নির্ধারিত হয়, তো একদম ভুল কথা, শুধুমাত্র লঙ্গিটিউড দ্বারা নির্ধারিত হয় না। ইনসোলেশনের যে ডিস্ট্রিবিউশন বোঝার ক্ষেত্রে ল্যাটিটিউড, সোলার অল্টিটিউড, ডে লেন্থ, অ্যাটমসফেরিক কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি বললাম তাহলে, একটা হচ্ছে কি ল্যাটিটিউড, ল্যাটিটিউড, আরেকটি হচ্ছে কি ডে লেন্থ, দিনের দৈর্ঘ্য, তারপর হচ্ছে অ্যাটমসফেরিক কন্ডিশন, এইসবের ওপর কিন্তু নির্ভর করে। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1, 2, 3 কিন্তু সঠিক, 4 হচ্ছে ভুল, অর্থাৎ এ, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। সো থ্যাংক ইউ, আজকের মতো এখানে, এবং দেখা হচ্ছে অন্য টপিকে এবং অন্য প্রশ্নের সাথে। তো আমরা এতদিন কতগুলি ইউনিট করলাম, একটি করেছি কি অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার থেকে আমরা 100টি প্রশ্ন করেছি। গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা করলাম কতগুলি, 100টি। এবং ইনসোলেশন থেকে করলাম 100টি, অর্থাৎ টোটাল আমাদের 300টি প্রশ্ন হয়ে গেছে। আমাদের টার্গেট কতগুলো, 10,000 প্রশ্ন। সো স্টে টিউন, দেখতে থাকুন, পড়তে থাকুন। থ্যাংক ইউ।